আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর মতিঝিল সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, পরীক্ষা কেন্দ্রে এখন কি অবস্থা দেখছেন? এবারের পরীক্ষা আয়োজন নিয়ে অভিভাবকরা কি বলছেন? তন্দ্রা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। পরীক্ষা কেন্দ্রে এখন কি অবস্থা দেখছেন? এবারের পরীক্ষা আয়োজন নিয়ে অভিভাবকরা কি বলছেন? দর্শক, আমরা আমাদের সহকর্মীর সাথে সংযোগ স্থাপন করতে পারিনি। আমরা চলে যাচ্ছি এবারে রাজধানীর বাইরের খবর একটু জানবো। চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানাবেন পরিস্থিতি কেমন দেখছেন পরীক্ষা কেন্দ্রের বাইরে? সকাল 10টা থেকে এসএসসি ও সমমনা পরীক্ষা শুরু হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি সকাল 9টা থেকে শিক্ষার্থীরা কিন্তু প্রথম দিন পরীক্ষা হয়, তারা কেন্দ্রে প্রবেশের সুযোগ পেয়েছেন। কিছুক্ষণ আগে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তারা এই জেলা স্কুল কেন্দ্রটি তারা পরিদর্শন করেছেন এবং তারা বলছেন যে তাদের যে প্রস্তুতি ছিল, অর্থাৎ সেই প্রস্তুতি কিন্তু তারা সুন্দরভাবে নিয়েছিলেন, যার কারণে কিন্তু পরীক্ষা শুরুর আগে থেকেই শিক্ষার্থীরা প্রত্যেকটি কেন্দ্রে তারা প্রবেশের সুযোগ পেয়েছেন এবং সুন্দরভাবে কিন্তু পরীক্ষায় তারাই বসেছেন এবং প্রত্যাশা রাখছেন যে এবছর খুব সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই বিষয়টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ তিনি জানিয়েছেন যে শিক্ষা বোর্ডের অধীনে 156টি কেন্দ্রে কিন্তু এবছর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ 1,06,972 জন শিক্ষার্থী এবছর পরীক্ষায় অংশ নিয়েছেন, সেই বিষয়টি বলছিলেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এছাড়াও বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসন থেকে বলা হয়েছে, যেহেতু 14 দফার নির্দেশনা রয়েছে পরীক্ষার চলাকালীন এবং পরীক্ষার পূর্ব এবং পরবর্তী সময়ে, সেই বিষয়টি জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে কোচিং সেন্টার কোনোভাবেই যেন পরীক্ষা চলাকালীন সময়ে না চলে। অর্থাৎ স্কুলের পাশে, অর্থাৎ কেন্দ্রের পাশে যেন ফটোকপির দোকান রয়েছে, সেগুলো যাতে কোনোভাবেই চলতে না পারে, সেই বিষয়ে তারা কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। যদিও আমরা দেখেছি বিভাগীয় শহর ময়মনসিংহে কিন্তু বেশ কিছু কোচিং সেন্টার কিন্তু এখনো পর্যন্ত চালু রয়েছেন। জেলা প্রশাসন থেকে বলা হয়েছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেইখানে ম্যাজিস্ট্রেট গিয়ে কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ আজকে প্রথম পরীক্ষা হয়, আমরা দেখেছি সকাল 8টা থেকে প্রত্যেকটি কেন্দ্রের সামনে কিন্তু অভিভাবক শিক্ষার্থীরা তারা জড়ো হন এবং সকাল 9টা থেকে তারা কেন্দ্রে প্রবেশের সুযোগ পান। অর্থাৎ এখন পর্যন্ত পরীক্ষা চলছে। অর্থাৎ সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়, দুপুর একটার দিকে শেষ হবে, সেই বিষয়টি আমাদেরকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন। যদি আমরা এখন রয়েছি যে জেলা স্কুল কেন্দ্রে রয়েছে, এখানকার প্রধান শিক্ষক রয়েছেন, আমরা একটু যুক্ত হতে চাই, জানতে চাই আপনার প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং পরীক্ষার পরিবেশ কেমন আপনার কাছে মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অনেক শুকরিয়া যে আমাদের প্রতীক্ষিত 2025 সালের এসএসসি পরীক্ষা আজকে থেকে শুরু হয়েছে। আমার ময়মনসিংহ জেলা স্কুল কেন্দ্র নং 101, এখানে সর্বমোট পরীক্ষার্থী হচ্ছে 1409 জন। 3টা ভেন্যুতে 1409 জন পরীক্ষা দিচ্ছে। 14টা স্কুল এই কেন্দ্রের আওতাধীন আছে। এখানে আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া আদায় করি যে আমার কেন্দ্রে পরীক্ষার অত্যন্ত সুন্দর পরিবেশ, শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে মনোযোগের সাথে তারা পরীক্ষা দিচ্ছে, অন্যদিকে কোনো মনোযোগ তাদের নেই। আমি স্যারদেরকেও, যারা এই পরীক্ষা কেন্দ্রে যারা দায়িত্ব পালন করছেন, তাদেরকেও নির্দেশনা দেওয়া আছে যে বাচ্চাদের যে লেখার যে ফ্লুটা, এটা কোনোভাবেই যেন নষ্ট না হয়, বাচ্চারা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তো আলহামদুলিল্লাহ আমি এটা পরিদর্শন করে দেখেছি। একটু আগেই জেলা প্রশাসনে থেকে ডিসি স্যার এসেছিলেন, বিভাগীয় কমিশনার স্যার এসেছিলেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, সচিব মহোদয় এসেছিলেন। তারা আমার কাছে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই কেন্দ্রের সার্বিক অবস্থা দেখে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি। আমি দোয়া চাই যেন এই অবস্থাটা, এই সুন্দর পরিবেশটা শেষ পর্যন্ত থাকে এবং আমরা যেন একটা সুন্দর পরীক্ষা উপহার দিতে পারি।
ধন্যবাদ। তিনি বলছিলেন যে অর্থাৎ এই জেলা স্কুল কেন্দ্রটি কিন্তু খুবই সুশৃঙ্খলভাবে স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে তাদের শিশুরা অর্থাৎ বাচ্চারা তারা পরীক্ষা দিচ্ছেন সেই বিষয়টি বলছিলেন। এবং আমরাও দেখেছি একেবারেই পরিবেশ পরিস্থিতি কিন্তু একেবারেই অনুকূলে রয়েছে এবং শিক্ষার্থী অভিভাবকরা প্রথম পরীক্ষা হয় কিছুটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে এবং অভিভাবক যারা আছেন তারা কিন্তু বাহিরে অপেক্ষা করছেন, অর্থাৎ তারা কিছুটা চিন্তার মধ্যে রয়েছেন। যদিও তারা বলছেন যে বিগত সময়ে আন্দোলনের কারণে শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনায় খুব একটা মনোযোগী হতে পারছেন না, যদিও তারা বলছেন যে তারপরেও পরীক্ষা ভালো হবে, সেই বিষয়টি অভিভাবকরা বলছিলেন। এবং এই বিষয়টি নিয়ে আমরা দেখেছি একেবারেই সার্বিক পরিবেশ পরিস্থিতি একেবারেই অনুকূলে রয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। আবারও ফিরে আসতে যাচ্ছি রাজধানীতে, সেখানে আছেন মতিঝিল সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, পরীক্ষা কেন্দ্রে এখন কি অবস্থা দেখছেন? এবারের পরীক্ষা আয়োজন নিয়ে অভিভাবকরা কি বলছেন? এসএসসি পরীক্ষা, এসএসসি সমমানের পরীক্ষা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং সকাল 10টার দিকে পরীক্ষা শুরু হয়েছে এবং কেন্দ্রের বাইরে কিন্তু দেখা গিয়েছে যে গার্ডিয়ানদের বা অনেক বাবা মা তাদের বাবা এসেছেন, তাদের পরীক্ষার্থীকে নিয়ে এখানে এসেছেন এবং তারা কেন্দ্রের বাইরে কিন্তু একটা মোটামুটি অনেক বড় একটা ভিড় এখানে দেখা যাচ্ছে। এবং ইতিমধ্যে বলে রাখা ভালো যে ইতিমধ্যে কিন্তু শিক্ষা উপদেষ্টা কেন্দ্র পরিদর্শন করতে এসেছেন। এই মুহূর্তে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র যেটি রয়েছে এটি পরিদর্শন করছে শিক্ষা উপদেষ্টা। এবং অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু অনেক গার্ডিয়ানরা বলছেন যে এবারের পরীক্ষার্থীদেরকে তারা অনেক সুষ্ঠুভাবে এখানে নিয়ে আসতে পেরেছেন। যানজট কিছুটা রাস্তাঘাটে থাকলেও তারা বলছিলেন যে যানজট থাকলেও পরীক্ষার্থীকে যেভাবে চেক করে ঢোকাচ্ছিল, পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করিয়েছিল এবং এছাড়াও যে ব্যাপারগুলো রয়েছে যে সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা দিতে পারে সেক্ষেত্রে কোনো ঝামেলা যাতে না হয় বা কেন্দ্রের ভিতরে যে রুম খুঁজে পাওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো কিন্তু এখানে অনেক ভালোভাবে ব্যবস্থাপনা এটা নিয়ন্ত্রণ করছেন বলে তারা জানিয়েছেন। এবং কেন্দ্রের বাইরে যেটা দেখা গিয়েছে যে এখন পর্যন্ত আমরা দেখেছি যে পরীক্ষার্থীদের বাবা মায়েরা এখানে অপেক্ষা করছেন এবং কেন্দ্রের বাইরেও বলা যায় যে একটা উত্তেজনা, একটা উদ্বিগ্ন কিন্তু এখানে খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে এবং সবাই এখানে আসলে অপেক্ষা করছেন। পরীক্ষা যদিও এবার একটু দেরিতে শুরু হয়েছে, মার্চে নর্মালি শুরু হয়, এবার এপ্রিলে শুরু হয়েছে। তো এবার যে দেরিতে শুরু হয়েছে ভালো আমি বলবো ভালো হয়েছে, যেহেতু জুলাই অভ্যুত্থানের সময় স্টুডেন্টদের একটা ইনভলভমেন্ট ছিল, সেক্ষেত্রে পরীক্ষাটা পেছায় প্রিপারেশনটা নিতে সুবিধা হয়েছে। আর কেন্দ্রের ভিতরে তো পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন, কেন্দ্রের বাইরে আপনার এখানে বসে আসলে কতটা উদ্বিগ্ন বা কেমন চিন্তা ভাবনা করছেন? একটা হচ্ছে সন্তান পরীক্ষা দিচ্ছে, মা তো একটু উদ্বিগ্ন থাকবে, একটু না অনেকটাই উদ্বিগ্ন, কি হয় কি হচ্ছে একটু উদ্বিগ্ন। আর এমনি ব্যবস্থাপনা কেমন দেখছেন এবার? আসলে ব্যবস্থাপনা বলতে আমার কাছে মনে হয় যে অন্যান্য বারের চেয়ে এবার ভালো, একটু জ্যাম ছাড়া তেমন কোনো প্রবলেম ফেস করিনি এখন পর্যন্ত। যেমনটি আপু বলছিলেন যে আসলে এবার অন্যান্য বারের তুলনায় কিন্তু ব্যবস্থাপনা তারাও বলছেন যে ভালো। এবং এছাড়াও আমরা যেটা দেখেছি যে আসলে পরীক্ষার কেন্দ্রের বাইরে সকালে যখন পরীক্ষার্থীরা এখানে এসেছিল তখন একটা বড় একটা ভিড় এখানে ছিল পরীক্ষার্থীদের এবং অনেকে আসলে ওই যে কেন্দ্র ভিতরে ঢুকে যে রুম খুঁজে পাওয়ার যে ব্যাপারটা আছে সেটার জন্য কিন্তু বাইরে নোটিশ বোর্ড টাঙানো ছিল এবং নোটিশ বোর্ড থেকে তারা সুষ্ঠুভাবে ঠিকঠাকভাবে তারা নিজেদের কেন্দ্র হল বা কোন রুমে পরীক্ষা হবে সেটাও তারা ঠিকঠাক মতো দেখেছে এবং দেখে তারপরে তারা কেন্দ্রে প্রবেশ করতে পেরেছে। এই ব্যাপারগুলো কিন্তু এবার অনেক বেশি সচেতনতার সাথে আসলে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং যেটা দেখা গিয়েছে যে কেন্দ্রে যখন তারা প্রবেশ করার সময় তাদের প্রত্যেকে কিন্তু চেক করে তারপরে নিরাপত্তা কর্মী তাদেরকে কেন্দ্রে প্রবেশ করেছে এবং কেন্দ্রের ভিতরে আসলে কোনো রকম যাতে জালিয়াতি করে কেউ পরীক্ষা না দিতে পারে বা কেউ যেন নকল না দিতে পারে সেই ব্যাপারগুলোকে এবার নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং এই খুঁটিনাটি ব্যাপারগুলো দেখার জন্য কিন্তু এখানে শিক্ষা উপদেষ্টা নিজেও আজকে কেন্দ্র প্রদর্শন করতে এসেছেন এবং উনি এখন এখানে আছেন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং এর পরবর্তীতে তিনি হয়তো আরো দু একটা কেন্দ্র পরিদর্শন করতে যাবেন। তো এখন পর্যন্ত বলা যায় যে পরীক্ষা আসলে শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কেন্দ্রের ভিতরে পরীক্ষার্থীদের একটা টেনশনের ব্যাপার থাকে এবং কেন্দ্রের বাইরে কিন্তু গার্ডিয়ান যারা রয়েছেন তাদেরও কিন্তু একটা আগ্রহ এবং উদ্বিগ্নতা এখানে খুব ভালোভাবে প্রকাশ পাচ্ছে, সেটি আমরা দেখতে পেয়েছি এবং এখন পর্যন্ত বলা যায় যে সুষ্ঠুভাবে পরীক্ষার্থীরা ভিতরে পরীক্ষা দিচ্ছেন, এখন পর্যন্ত এটি আমরা আসলে জানতে পেরেছি। চৈতি, তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে মতিঝিল
সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী তন্দ্রা তারণ্য। এবং রাজধানীর পর আবারও যেতে চাচ্ছি রাজধানীর বাইরে, সিলেট থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, পরীক্ষার্থীরা কেন্দ্রে সুষ্ঠুভাবে প্রবেশ করতে পেরেছে কিনা? প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে পরীক্ষার। এবারের পরীক্ষা আয়োজন নিয়ে অভিভাবকরা কি বলছেন? চৈতি, সারা দেশের ন্যায় সিলেটেও এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবারে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের 945টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 1,02,872 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এবারে পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি, এমনটিও জানিয়েছেন আমাদেরকে সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। আমি এই মুহূর্তে রয়েছে সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে অত্যন্ত সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা সিলেট শিক্ষা বোর্ডের তথ্য মতো যেটি জানতে পেরেছি, এবারে অংশগ্রহণকারীদের মধ্যে 42,053 জন ছাত্র এবং 60,819 জন ছাত্রী রয়েছেন, অর্থাৎ ছাত্রীর চেয়ে এবার 18,766 জন ছাত্রী বেশি পরীক্ষায় অংশ নিচ্ছেন। দর্শকদের জানিয়ে রাখতে চাই, গত বছরের তুলনায় এবছর কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা 6,682 জন কমেছে। এছাড়া আমরা জানতে পেরেছি সিলেট শিক্ষা বোর্ডে গত বছর অংশ নিয়েছিলেন 1,09,554 জন। এবছরে 154টি কেন্দ্রে সিলেট বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এমনটিও আমাদেরকে জানিয়েছেন সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এছাড়া এবার নতুন করে আরো 10টি শিক্ষা প্রতিষ্ঠান সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা অংশ নেওয়ার অনুমতি লাভ করেছে, যে কারণে এবার আরো 2টি কেন্দ্রের সংখ্যা বাড়িয়েছেন বোর্ড কর্তৃপক্ষ। দর্শক, শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এবার পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য তারা 6টি ভিজিল্যান্স টিম গঠন করেছেন। একই সাথে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণ করতে বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে তারা প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেছেন। দর্শকদের আরো জানিয়ে রাখতে চাই, 154টি কেন্দ্রের মধ্যে সিলেটে 60টি, সুনামগঞ্জে 35টি, মৌলভীবাজারে 26টি ও হবিগঞ্জে 33টি কেন্দ্র রয়েছে। এছাড়া বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছেন পরীক্ষা অবাধ ও সুষ্ঠু করতে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া যে 12 দফা নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মেনেই তারা কাজ করছেন। এছাড়া প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। আইন শৃঙ্খলা বাহিনী পরীক্ষা কেন্দ্রের আশপাশে পরীক্ষা চলাকালীন সময় 144 ধারাও জারি করেছেন। সব মিলিয়ে যেটি আমরা বলতে পারি যে এসএসসি পরীক্ষা অবাধ, সুষ্ঠু, নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন এবং সে আলোকেই সিলেটে এসএসসি এবং সমমানের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে। তো সিলেটের এসএসসি পরীক্ষার খবরাখবর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। চৈতি, খালেদ, ধন্যবাদ আপনাকে। সিলেট থেকে যুক্ত হয়ে সেখানকার এসএসসি ও সমমানের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সিলেটের পর এবারে যেতে চাচ্ছি দিনাজপুরে, সেখানে আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, অন্তর্বর্তী সরকারের প্রথম এসএসসি পরীক্ষার আয়োজন নিয়ে কি বলছেন অভিভাবকরা, জানাবেন। জি, ধন্যবাদ। আজ সারা দেশের মতো আজকে সকাল 10টায় দিনাজপুরেও শুরু হয়েছে এসএসসি পরীক্ষা এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় রংপুর বিভাগের 2,767টি শিক্ষা প্রতিষ্ঠানের 280টি পরীক্ষা কেন্দ্রে 1,82,410 জন পরীক্ষা অংশগ্রহণ করেছেন। এর মধ্যে সকাল থেকেই কিন্তু এখানে কেন্দ্রগুলোতে যখন পরীক্ষার্থীদেরকে প্রবেশ করানো হয় তখন কিন্তু ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে এবং ব্যাপক তল্লাশি এখানে করা হয়েছে। তো আমাদের দিনাজপুর অঞ্চলে পরীক্ষার নিয়ন্ত্রণে যে ধরনের পদক্ষেপগুলো প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সে বিষয়ে আমরা কথা বলবো
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসা আলীর সাথে, উনি আমাদেরকে জানাবেন আসলে কোন কোন ধরনের পদক্ষেপ ওনারা নিয়েছেন এই পরীক্ষা নিয়ন্ত্রণের জন্য। একটু বলবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনারা জানেন যে সারা দেশে ফুলবাড়িতেও এসএসসি এবং সমমানের পরীক্ষা চলছে। আমাদের এই ফুলবাড়ী উপজেলায় আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ এবং আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় আমরা এই ফুলবাড়িতে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আমরা পরীক্ষাগুলো নেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আপনারা জানেন যে গতকাল থেকেই সকল ধরনের কোচিং সেন্টার এবং ফটোকপি কেন্দ্র সব বন্ধ করা হয়েছে। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি একটা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অংশগ্রহণের বা নেওয়ার, এবং আর এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ওনারা জানিয়েছেন যে নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং নকল মুক্ত পরিবেশে দিনাজপুরের সকল কেন্দ্রেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এবং পরীক্ষায় এখন পর্যন্ত কোনো উপজেলা থেকেই কোনো রকম অনিয়ম বা কোনো রকম অপরিস্থিতির কোনো রকম সংবাদ আমরা পাইনি। তো এই ছিল দিনাজপুর বোর্ডের শিক্ষা বোর্ড থেকে বিস্তারিত। হারুন, ধন্যবাদ আপনাকে। দিনাজপুর থেকে যুক্ত হয়ে এসএসসি এর সমমানের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবারে যেতে চাচ্ছি খুলনাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। রকি, পরীক্ষার্থীরা কেন্দ্রে সুষ্ঠুভাবে প্রবেশ করতে পেরেছে কিনা, এবারের পরীক্ষা আয়োজন নিয়ে অভিভাবকরা কি বলছেন? সারা দেশের ন্যায় কিন্তু খুলনা জেলাতেও এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে। খুলনা জেলার এবার কিন্তু 89টি কেন্দ্রে প্রায় 27,500 শিক্ষার্থী কিন্তু এসএসসি দাখিল এবং কারিগরিতে পরীক্ষা দিচ্ছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থী আছে প্রায় 22,000-এর কাছাকাছি এবং দাখিলে আছে প্রায় 3,500। এই 27,500 শিক্ষার্থীর ভিতরে শুধু মাত্র খুলনা নগরীর যে মেট্রোপলিটন স্কুলগুলো আছে, স্কুলগুলোতে প্রায় 9,000-এর বেশি কিন্তু শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এবং আজ সকাল থেকে কিন্তু আমরা কয়েকটি কেন্দ্রে খোঁজখবর নিয়ে যেটা জানতে পেরেছি যে সুষ্ঠুভাবে কিন্তু সব জায়গায় পরীক্ষা হচ্ছে। এবং এই কেন্দ্রগুলোতে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলে তারা ঘুরে ঘুরে পরিদর্শন করছে, এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু আমরা পুলিশি নিরাপত্তা কিন্তু দেখতে পেয়েছি। এবং কেন্দ্রগুলো আশপাশেও কিন্তু বেশ নিরাপত্তা আসলে দেখা গিয়েছে, বিশেষ করে দোকানপাট বন্ধ যারা আছে। আমরা একাধিক কর্মকর্তা এবং শিক্ষকের সাথে যেটা কথা বলে জানতে পেরেছি যে এই বছরের কিন্তু পরিবেশটা অন্যবারের তুলনায় একটু ভিন্ন। বিশেষ করে শিক্ষার্থীরা অসুস্থ হলে তাদের জন্য মেডিকেল ব্যবস্থা রাখা হয়েছে, এবং প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু প্রশাসনের কড়া নজরদারি আছে। পাশাপাশি কিন্তু কোনো অসৎ উপায় যেন কেউ অবলম্বন না করতে পারে এবং পরীক্ষার প্রশ্নপত্র যেন ফাঁস না হয়, এই বিষয়ে কিন্তু আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তো খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর ইসলাম রকি। অযত্ন অবহেলায় বেহাল দশা মানিকগঞ্জের একমাত্র পৌর শিশু পার্কের। এতে খেলাধুলা ও বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিশুরা। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। আলিম, পার্কটি সংস্কারে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা জানাবেন। যেমনটি বলছিলেন, মানিকগঞ্জ শহরের প্রাণকেন্দ্র জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে 1 একর জায়গা নিয়ে 2007 সালে এই মুক্তিযোদ্ধা শিশু পার্কটি প্রতিষ্ঠিত হয়। ওই সময়ে প্রায় কোটি টাকা ব্যয়ে এই শিশু পার্কটি দৃষ্টিনন্দন করে গড়ে তোলে পৌর কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন। তো এর পরপরই কিন্তু অযত্ন এবং অবহেলায় এই পৌর শিশু পার্কটি কিন্তু বেহাল দশার পরিণত হয়েছে। ময়লা আবর্জনা এবং যে বাচ্চাদের জন্য যে ভাস্কর্য এবং খেলাধুলা রয়েছে সেগুলো প্রায় ভেঙে চলে গিয়েছে। এতে করে কিন্তু যে শিশুরা পরিবার পরিজন নিয়ে যে আসে তারা কিন্তু এখানে খেলাধুলার পরিবেশটি তারা পাচ্ছে না বলে তারা জানিয়েছে। তো আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে, তারা যেটি বলছেন যে এই পৌর শিশু পার্কের যে বেহাল দশার পরিণত হয়েছে, এতে করে তারা বাচ্চাদের খেলাধুলার কোনো পরিবেশ নেই এবং যে খেলনাগুলো রয়েছে ভেঙে যাওয়ার কারণে এই বাচ্চারা অনেক প্রায়ই কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে এবং
যে ভাস্কর্যগুলো রয়েছে সেগুলোতে ময়লা আবর্জনা ধুলোবালি পড়ে এবং কিছু ভাস্কর্য ভেঙে গেছে। যে পাবলিক টয়লেটটি রয়েছে সেটিও বেহাল দশা, যেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তো আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন যেটি বলছে যে তারা এই পৌর পার্কটি তারা পরিদর্শন করেছে এবং এই পার্কটি সংস্কার করে শিশুদের খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার জন্য তারা একটি পরিকল্পনা হাতে নিয়েছে। তো বরাদ্দ সাপেক্ষে তারা এটিকে ব্যবস্থা নেবেন। তো পৌরবাসীদের যে অভিযোগ সেটি হচ্ছে যে এই শিশু পার্কটি বেহাল দশা এবং ময়লা আবর্জনা এবং জঙ্গলে ভরে যাওয়ায় উঠতি বয়সের ছেলেমেয়েরা কিন্তু এখানে এসে অসামাজিক কার্যকলাপ করে থাকে এবং মাদক সেবীদের আড্ডা কারখানায় পরিণত হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। এছাড়া তারা আরো একটি অভিযোগ করেছেন যে এই পার্কটি যখন নির্মাণ করা হয় তখন পৌরসভা থেকে একজন কেয়ারটেকার রাখা হয়েছিল যে এটিকে রক্ষণাবেক্ষণ করবে, কিন্তু সেই পৌর কর্তৃপক্ষ কিন্তু সেই কেয়ারটেকারকে তারা অন্যত্র সরিয়ে দেয়, যে কারণেই তারপর থেকেই কিন্তু এটি অযত্ন এবং অবহেলায় পড়ে যায় এবং যে খেলনার তার 90% খেলনাই কিন্তু ভেঙে চুরে গিয়েছে। এই ভাঙাচোরা খেলনায় শিশুরা উঠেই কিন্তু তারা অনেক সময় আহত হচ্ছে, হাত কাটছে, এরকমও কিন্তু তারা আমরা দেখতে পেয়েছি। এবং পৌরবাসীদের দাবি এবং যে শিশুদের নিয়ে যে অভিভাবকরা আসছে তাদের দাবি যে এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অতি দ্রুত এই পৌর পার্কটি যেন সংস্কার করে ব্যবহার উপযোগী করে এবং কোমলমতি শিশুরা যাতে এখানে বিনোদন করতে পারে তার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তো চৈতি, এই ছিল আমার কাছে মানিকগঞ্জের একমাত্র যে মুক্তিযোদ্ধা শিশু পার্ক যে বেহাল দশা তার সর্বশেষ খবর। হালিম, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল আলিম। এবং আবারও আমরা যেতে চাচ্ছি ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা চলছে বাংলা নববর্ষ বরণের আয়োজন, সেই পরিস্থিতি জানবো সহকর্মী এনআই নাহিদের কাছ থেকে। নাহিদ, চারুকলায় বর্ষবরণের শোভাযাত্রার প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ চৈতি। যেমনটি আপনি বলছেন, এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে। আপনি জানেন যে বাঙালির নববর্ষকে উদযাপনকে ঘিরে কিন্তু এখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে শেষ মুহূর্তে নববর্ষের যে এবারে নববর্ষকে বরণ করে নিতে চারুকলার প্রাঙ্গণে যে মোটিভগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় নির্মাণ কাজ শেষ। আমরা বেশ কয়েকটি মোটিভ দেখতে পাচ্ছি যেখানে এবারে নববর্ষটির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐক্যতান, ফেস্টিভালের অবসান। তো এখানে আমরা ফেস্টিভালের প্রতীকী হিসেবে শেখ হাসিনার একটি মোটিভ সহ পালকি, তারপরে চাঁদপুর ইলিশ পালকি সহ 4-5টি বেশ কয়েকটি মোটিভ দেখতে পাচ্ছি। কিন্তু এবারের এই নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম নিয়ে সংশয় তৈরি হয়েছে এবং এখানে আমরা শিক্ষার্থীদের কিন্তু তেমন কোনো অংশগ্রহণ দেখছি না এখনো পর্যন্ত। কোনো শিক্ষার্থী, নির্মাণ শ্রমিকরা কিন্তু কাঠমিস্ত্রিরা যদিও শিল্প কাঠামো নির্মাণে কাজ করছে, এখনও শিক্ষার্থীরা আসেনি। তবে তারা বলছে যে আরও সময় গড়ালিতে হয়তো বা তারা আসবে। তো নববর্ষের শোভাযাত্রার প্রস্তুতিতে চারুকলার প্রস্তুতি প্রায় সম্পন্ন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছে সার্বিক নিরাপত্তায়। প্রায় 60% মতো কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে চারুকলা অনুষদ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো আগামী 4 দিনের মধ্যে সব কাজ হবে। তো এখানে আমরা এসে যা দেখতে পাচ্ছি, বাঁশবেতের আদলে কারুকাজে 2 সিংওয়ালা একটি দৈত্যের আদলে তৈরি করা হয়েছে স্বৈরাচারের প্রতীক, যেটা এবারে ধারণা করা হচ্ছে যে এটাই এবারের মঙ্গল শোভাযাত্রার মূল মোটিভ বা অবকাঠামো বলে মানে ধারণা করা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে প্রায় 4-5টি মোটিভের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে শিক্ষক শিক্ষার্থীদের তত্ত্বাবধানে, কিন্তু নির্মাণ শ্রমিকরা কাজ করছে। তো এবারের উৎসাহ এখানে আসার পরে যেটা উৎসাহ উদ্দীপনার অভাবটাই মনে হচ্ছে, শিক্ষার্থীদের অংশগ্রহণ আমরা তেমনভাবে পাচ্ছি না। তো এই ছিল নববর্ষকে মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে চারুকলার অনুষদের প্রস্তুতি নিয়ে আমার কাছে সব শেষ। নাহিদ, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বাংলা নববর্ষ বরণের যে আয়োজন চলছে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী এনআই নাহিদ। একদিকে বাড়ছে দাবদাহ, অন্যদিকে হাসপাতালে জ্বর, সর্দি ও ডায়রিয়া রোগীর চাপ। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়।
নিলয়, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা অব্যাহত রয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী 250 শয্যার জেনারেল হাসপাতালে। এই হসপিটালে আসলে গত এক সপ্তাহে রোগীর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। এর কারণ সম্পর্কে এখানকার ডাক্তার নার্স যারা রয়েছে তারা বলছে যে আসলে গত কয়েকদিন ফেনীতে যেভাবে তাপদাহ চলছে সেই অতিরিক্ত তাপদাহের কারণে কিন্তু হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েছে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে হাসপাতালে যে রোগীর সংখ্যা সেটি আসলে অনেক অংশেই বেশি। তারা আসলে সিট না পেয়ে কিন্তু তারা মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। এখানকার এই সব রোগীদের অভিযোগ, তারা আসলে বলছে যে হসপিটালে আসলে যে পরিমাণ চিকিৎসা পাওয়ার কথা তারা কিন্তু সেটি পাচ্ছে না। তারা বলছে রোগীদের অসংখ্য পরিমাণে ভিড় এবং সেই সাথে হাসপাতালে নার্স ডাক্তার সহ অন্যান্য কর্মচারী যারা রয়েছে তারা সংকট রয়েছে। সেই জন্য আসলে তাদের দ্বারাও আসলে এখানে অতিরিক্ত রোগীর চাপ বেশি থাকা, তাদেরকে সেবা দিতে আসলে হিমশিম খেতে হচ্ছে বলে এখানকার নার্স ডাক্তাররা বলছে। তবে আমরা এখানকার রোগীর অতিরিক্ত চাপের বিষয়ে যেটি ডাক্তাররা বলছে, এখানকার গত কয়েকদিনের যে তাপদাহ সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা এখানকার ফেনে যে আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মুজিবুর রহমান রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে ফেনীতে গত এক সপ্তাহ অতিরিক্ত তাপদাহ চলছে। গত 7 এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ফেনীতে আসলে 37.6 ডিগ্রি সেলসিয়াস সেটি কিন্তু নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আমরা দেখেছি গতকাল ফেনীতে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এই অতিরিক্ত গরমের কারণে কিন্তু আসলে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। মানুষ কিন্তু প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। বিশেষ করে শিশু এবং বয়োবৃদ্ধরা কিন্তু এই নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর, সর্দি সহ বিভিন্ন রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছে। আমরা একজন রোগীর স্বজন রয়েছে, তার কাছ থেকে জানতে চাইবো, তার কাছ থেকে কথা বলবো। আপনি তো হসপিটালে এসেছেন, আসলে হসপিটালে পরিবেশ কেমন দেখছেন, চিকিৎসা কেমন পাচ্ছেন আপনারা? চিকিৎসা ভালো পাচ্ছি না আমরা। বাচ্চারা জন্য যাই, বাচ্চার মানে ওষুধের চিকিৎসায় মানে যাই কত গালিগালাজ করে। এখন কোনা খুলে ফেলছে, গেছি দুনিয়া গালিগালাজ করতেছে সিস্টারেরা। এছাড়া পরিবেশ কেমন? পরিবেশ ভালো না, কথাবার্তা ভালো সুন্দর করে বলে না রুগীর সাথে। আপনারা ঠিকমতো ওষুধ পান কিনা? না, ওষুধ এখান থেকে দেয় না। আমরা সব কিছু কিনে আনা, মায়ের ছেলে বাবা মানুষ না, আমরা কিনতে মতো ফাতো কেবাড়ি চিনি নেই। আমরা কথা বলছিলাম এখানে আসলে রোগীর যে স্বজন তারা আসলে বলছে যে পুরো হসপিটালে আসলে অতিরিক্ত রোগীর চাপ থাকার কারণে তারা পর্যাপ্ত পরিমাণে ওষুধ দিতে তারা হিমশিম খাচ্ছে এবং চিকিৎসা দিতেও তারা হিমশিম খাচ্ছে। তবে এখানকার যে চিত্র শুধু ফেনী 250 শয্যার সদর হাসপাতাল নয়, আমরা আশপাশে যে সকল জেলা উপজেলাগুলো রয়েছে সেই সব জেলা উপজেলাগুলো থেকে কিন্তু এই সদর হাসপাতালে কিন্তু তারা চিকিৎসা নিতে আসে। এছাড়া সদর হাসপাতালের বাইরেও যে সকল প্রাইভেট হসপিটালগুলো রয়েছে সেগুলোতেও আসলে পর্যাপ্ত পরিমাণ রোগীর সংখ্যা বেড়েছে বলে আমরা সূত্রে জানতে পেরেছি। তবে এইসব রোগীদের চিকিৎসা সেবা দিতে কিন্তু হসপিটাল কর্তৃপক্ষকে নানানভাবে হিমশিম খেতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে হাসপাতালের সর্বশেষ তথ্য। চৈতি। নিলয়, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। দেখছেন দেশ জনপদ লাইভ।
সেই ক্ষেত্রে যে একটা বড় সময়ের গ্যাপ ছিল তাদের এবং তারা অনেক গ্যাস এভিডেন্সের নামে অনেক কিছু করছে, আমাদের কাছে প্রচুর হার্ড এভিডেন্স আছে। সেক্ষেত্রে সবার প্রত্যাশা হচ্ছে আরো অনেক বেশি স্পিডি একটা ট্রায়াল তারা দেখবে। এই জায়গায় আসলে আপনাদের প্রশ্ন এখন আপনারা যে প্রশ্নগুলো করবেন এই স্লাইডের বা এই লেকচারের উপর এদের উপরে করবেন, তারপরে যে প্রশ্নগুলো আমাদের সমগ্র বিষয়ে এই স্লাইডের উপরে। আচ্ছা, মিজানের প্রশ্নটা এটা আমরা পরবর্তীতে ডিল করবো, এটা নোট রাখানো। এই স্লাইডের একটা বিষয় ছিল যে ভিকটিমের জন্য ক্ষতিপূরণের বিষয়টি, ভিকটিমের জন্য ক্ষতিপূরণের বিষয়টি এই স্টেজটি কোথায় আসবে? এটি কি আদালত তার অর্ডারে দিবে নাকি আপনারা কোনো ক্ষেত্রে ভিকটিমের গ্র্যাভিটি দেখে বা তদন্ত প্রক্রিয়ায় যদি দেখেন যে এই পর্যায়ে ভিকটিমের ক্ষতিপূরণ কি চাওয়া উচিত সেটিকে আপনারা আদালতে উপস্থাপন করবেন কিনা? আচ্ছা, এটা আইনের বিধানটা হচ্ছে ক্ষতিপূরণটা হচ্ছে মামলার বিচার শেষে, যখন অপরাধীর অপরাধ প্রমাণ হবে এবং আদালত যখন দেখবেন যে এই অপরাধের কারণেই এই ভিকটিম এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা তখন ওই ভিকটিমকে ক্ষতিপূরণ এই আসামির প্রপার্টির থেকে দেওয়ার জন্য নির্দেশ দিতে পারবেন। এটা হচ্ছে আইনের বিধান। আর বিচার চলাকালীন সময়ে যদি রাষ্ট্র মনে করে যে এই ভিকটিমদেরকে প্রোটেক্ট করা দরকার, তাদের সাহায্য দেওয়া দরকার, সেটা ভিন্ন প্রক্রিয়া, এটার সাথে এই আইনের কোনো সম্পর্ক নাই। জি, নেক্সট। আমি বলতে চাই যেটা হচ্ছে যে কে কোন দিক থেকে একটা কথা বলা হয়েছে যে সম্পত্তি জব্দের একটা বিষয়, আরেকটা বলা হয়েছে যে সাধারণ যে আদালতে আমরা একটা প্রবণতা দেখছি যে অনেক হত্যা মামলা হচ্ছে থানায় এবং সেখানে হিউজ আসামিয়া থাকছে এবং সেই মামলাগুলো যে ধারাগুলো সেখানে প্রয়োগ করা হচ্ছে সেগুলো সাধারণ আদালতেই যাওয়ার মতো, মানে ওই জমি করা হচ্ছে, অথচ সেখানে হত্যা মামলা এরকম আমরা দেখেছি। আরেকটা সম্পত্তি জব্দ, আমরা জানছি যে একটি সংস্থা বিশেষ করে দুর্নীতি দমন কমিশন তারাও কিন্তু সম্পত্তি জব্দ করছে কোর্টের রেফারেন্সে এবং দেখা যায় যে কমন ব্যক্তি এখানে হয়তো তার বিচার হবে বা তার তদন্ত চলছে। এটা দুটো কারণে। প্রথমটা হচ্ছে যে যখন এইখানে আমরা তার বিরুদ্ধে প্রসিডিং শুরু করব, অর্থাৎ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে, তদন্ত শুরু হয়ে যাবে, সেই সময় যদি আমি দেখি এই লোক পালিয়ে গেছে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, অথবা তার পালানোটাকে রোধ করা দরকার, অথবা পালিয়ে গেছে তাকে ফেরত আনা দরকার, তখন আমরা তার প্রপার্টিটা সিজ করার জন্য আদালতের কাছ থেকে আদেশ নিতে পারবো। এর উদ্দেশ্য হচ্ছে যে সে যেন পালিয়ে না যায় অথবা পালিয়ে গেলেও যেন ফেরত আসতে বাধ্য হয়। এটা হচ্ছে যার বিরুদ্ধে এখানে তদন্ত শুরু হবে সেটা, এটা হলো প্রাথমিক স্টেজ। দ্বিতীয় স্টেজটা হচ্ছে বিচারে যখন তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়ে যাবে তখন তার এই প্রপার্টিটা কনফিসকেট করা, যদি সে না থাকে অথবা থাকে, তার প্রপার্টিটা কনফিসকেট করা এবং করে সেটা ভিকটিম পরিবারকে দেওয়া অথবা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা। দেখছেন দেশ জনপদ লাইভ। বাগেরহাটের মোড়লগঞ্জের লক্ষ্মীখালী এলাকায় বারুণী মেলা শুরু হয়েছে। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এস সোহান। সোহান, মেলায় দর্শনার্থীদের কেমন ভিড় দেখছেন? বাগেরহাটের মোড়ল উপজেলার লক্ষ্মীখালী এলাকায় যে বারুণী ছেনান ও মাতুয়া সংঘ মেলা হচ্ছে, এখানে কিন্তু লাখো ভক্ত দর্শনার্থীর সমাগম ঘটেছে। আমরা সকাল থেকে এই লক্ষ্মীখালী এলাকায় অবস্থান করছি। আমরা দেখেছি বিভিন্ন স্থান থেকে কিন্তু ভক্ত দর্শনার্থীরা এখানে আসছে। বিশেষ করে মাতুয়া সম্প্রদায়ের যে মানুষ তারা কিন্তু এখানে আসতে শুরু করেছে। আমরা এখানকার যারা আয়োজক তাদের মাধ্যমে জেনেছি এই যে গত রাত গেছে, মানে বুধবার দিবাগত রাত 12টা থেকে কিন্তু এখানে যে মূল কার্যক্রম স্নান অর্থাৎ গোসল, এখানে একটি বিশাল পুকুর রয়েছে, সেই পুকুরে গোসলের মাধ্যমে এখানে আগত ভক্ত দর্শনার্থীরা কিন্তু তাদের পাপ মোচনের যে আশা সেই আশা পূর্ণ করেন।
এবং 12টা থেকে যে গোসল শুরু হয়েছে সে পর্যন্ত এবং আজকে বৃহস্পতিবার রাত 1:39 পর্যন্ত ধর্মীয় নীতি অনুযায়ী কিন্তু এখানে গোসল চলবে এবং গোসল শেষ হওয়ার পরে কিন্তু ধর্মীয় যে রীতি সেই রীতি অনুযায়ী এখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে এখানে যে মেলা হচ্ছে সেই মেলা কিন্তু চলবে আরো 3 থেকে 4 দিন পর্যন্ত এবং এই যে 5-6 দিনের যে এই উৎসবে কিন্তু এখানে লক্ষাধিক মানুষের সমাগম হবে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে একটি সম্প্রদায় রয়েছে মাতুয়া সম্প্রদায়, সেই মাতুয়া সম্প্রদায়ের কিন্তু এখানে মিলন মেলা তৈরি হয়েছে এবং এই মেলা উপলক্ষে এখানে অন্তত 5 শতাধিক বিভিন্ন দোকানি এসেছেন। মৌসুমী যে ব্যবসায়ীরা রয়েছে তারা তাদের পসরা সাজিয়ে বসেছেন। এখানকার এই যে আয়োজক কমিটির প্রধান সাগর সাধু ঠাকুর যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন এই যে মিলন মেলা এটা শুধু মাতুয়া সংঘের মিলন মেলা নয়, এটা একটি মানবতার মিলন মেলা। এখানে হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মের লোকজন কিন্তু একত্রিত হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে। এটিকে তারা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন। এছাড়া আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই, এই যে মেলাটি হচ্ছে এবং বারুণী ছেনান হচ্ছে, এটি কিন্তু 103তম ছেনান এটি এবং এখানে এবছর ভারত এবং ভুটান থেকে কিন্তু কয়েকটি দল এসেছে, অর্থাৎ প্রায় 50 জনের মতো ভক্ত দর্শনার্থী এখানে এসেছে এবং এটি সোমবারের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হবে বলে আমাদেরকে এখানকার আয়োজকরা জানিয়েছেন। মোরেলগঞ্জের লক্ষ্মীখালী থেকে এই ছিল আমার কাছে বারুণী ছেনান ও মাতুয়া সংঘ মেলার সর্বশেষ খবর। সোহান, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী SS সোহান। এবং এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।